সমস্ত দর্শক বন্ধুদের সবার প্রথমে নমস্কার জানাই। আজকে বিশেষ আলোচনা করব শুক্রের গোচর নিয়ে। 28শে জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করছে, আর এই পরিবর্তনে মীন রাশির উপর শুক্রের কী প্রভাব থাকবে বিশেষ আলোচনা করব। কারণ শুক্র তো মীন রাশির উপর উচ্চ হয়ে যায়, তো শুক্র রাশি পরিবর্তন করছে, কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে তার উচ্চ ঘরে, আর এই ঘরেই 123 দিন পর্যন্ত অবস্থান করবে। তো এই সময়কালে আবার এই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে একটা স্থান পরিবর্তন যোগ তৈরি হয়েছে। এটা কিন্তু যথেষ্ট ভালো প্রভাব পড়বে মীন রাশির উপর। তো 28শে জানুয়ারিতে প্রবেশ করবে মীন রাশিতে এবং 31শে মে পর্যন্ত থাকবে। আর 28শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই শুক্র থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে একেবারে 15ই মে পর্যন্ত থাকবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, যার অধিপতি কিন্তু শনিদেব। আর 16ই মে থেকে 31শে মে পর্যন্ত থাকবে রেবতী নক্ষত্রে, যার অধিপতি কিন্তু বুধ। আর এর মাঝখানে মার্চ মাসের 2 তারিখে শুক্র কিন্তু বক্রি হচ্ছে, আর এপ্রিল মাসের 13 তারিখে আবার মার্গী হয়ে যাচ্ছে। তা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরু হচ্ছে সব থেকে শুভ গ্রহ, আচার্যের ভূমিকা পালন করে, জ্ঞানের ভাণ্ডার। শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক, প্রতিভার কারক, আকর্ষণের কেন্দ্রবিন্দু, ধনসম্পত্তির কারক। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন আমাদের, তাদের কাছে বিশেষ অনুরোধ করব আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি কোনো বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না, এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা হচ্ছে না, এটা গ্রহদের গোচরের উপরেই আলোচনা করা হচ্ছে। আর এই আলোচনা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। তো শুক্রের এই গোচরে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই মীন রাশি। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে, রেবতী নক্ষত্রে অবস্থান করবে। তো সবথেকে বেশি অবস্থান করবে উত্তরা ভাদ্রপদে, তারপরে রেবতী, তারপরে হচ্ছে পূর্বা ভাদ্রপদে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতনও উত্তরা ভাদ্রপদ নক্ষত্র খুব ভালো নক্ষত্র, 26তম নক্ষত্র, সমৃদ্ধির বর্ষণ। এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রকে বলা হয় কল্যাণকারী, একদম সেম পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতন। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব ভালো থাকে, যে কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে এরা কিন্তু সঠিক ডিসিশনই নেয় এবং সমাজে খুব প্রসিদ্ধ হয় এদের নিজের কাজকর্মের জন্য, বংশের নাম উজ্জ্বল করে এবং অন্যকে পরিচালনা করার ক্ষমতা যথেষ্ট থাকে। এদের অ্যাডভাইস নিয়ে যারা চলে তারা জীবনে অনেকটা এগিয়ে যায়। তো এই নক্ষত্রে শুক্র অবস্থান করবে। আর এই নক্ষত্রের একটা ভালো গুণ কি, কারোর সাথে যদি বন্ধুত্ব করে তো সেই বন্ধুত্বটাকে কিভাবে নিভাতে হবে সেটা কিন্তু খুব ভালো করে জানে। আবার যদি কারোর সাথে শত্রুতা করে ফেলে তো সেই শত্রুতাটাও কিভাবে নিভাতে হবে সেটাও কিন্তু জানে। এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের দেবতা হচ্ছে আহিরবুদিয়া, পৃথিবীর নিচে বসে থাকা সাপ, যার কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন এবং উপরের অংশ হচ্ছে দেবতার মতন। শিওরি বিষ্ণু শেষনাগের উপর শয়ন করে, তো সেই শেষনাগকে এই অহিরবুদিয়া দেবতার সাথে তুলনা করা হয়েছে। পরোপকারিতা, দয়ালু, বুদ্ধিমান দেবতা হিসেবে প্রাধান্য দেয়। আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি। এখানটাতে শনিকে ব্যালেন্স জিনিসটা কিন্তু বুঝায়, বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও ব্যালেন্স জিনিসটা এবং অনুশাসন জিনিসটা রাখে। সেরকম আবার সংবেদনশীল হয়, ইমোশনাল হয়ে যায় এই নক্ষত্রের জাতক জাতিকারা, হিসাবটাকে খুব মেনটেন করে চলে। আর সবথেকে ভালো হচ্ছে যে এই নক্ষত্রের জাতিকারা মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়েছে, মানে মা লক্ষ্মীর কৃপা থাকে এদের উপর, এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতিকাদের, যার জন্য অনেকেই বিবাহের প্রস্তাব দেয়, বিবাহ করতে চায়। তো যাই হোক, এক কথায় বলতে গেলে সমৃদ্ধির লক্ষণ হচ্ছে এই নক্ষত্র, আর এই নক্ষত্রেই আবার শুক্র অবস্থান করবে। আর ওদিকে হচ্ছে রেবতী নক্ষত্র। তো রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র, আমাদের জ্যোতিষশাস্ত্রের সব থেকে সর্বশেষ নক্ষত্র, 27তম নক্ষত্র রেবতী নক্ষত্র। রেবতী কথার অর্থ কি? রেবতী কথার অর্থ হচ্ছে সমৃদ্ধি, প্রচুর পরিমাণ বিত্তশালী, অর্থ সম্পদশালী, এই রেবতী কথার অর্থ। আর এই রেবতী নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে কে? পূষা, যিনি সূর্যকে দেখাশোনা করে। তো এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব মধুরভাষী হয়, শৌখিনতা প্রিয় হয়, তারপরে সাজগোজ জিনিসটাকে বেশি পছন্দ করে, ভ্রমণ পিপাসু হয়। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ, রাশিটা হচ্ছে মীন রাশি। আর এই দুই গুরু, এই দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি। আর বুধের সান্নিধ্যে চলে আসে, যার জন্য কি হয় যে মানে গুরুর সঙ্গ পাওয়ার জন্য খুব কল্যাণকারী হয়, কারো কোনো সময় অমঙ্গল জিনিসটাকে চিন্তা করে না, ঈশ্বরের প্রতি বিশ্বাসী হয়, আশাবাদী হয়।
তবে রাশিটা যেহেতু মীন রাশি হয়ে যাচ্ছে আর বুধের নক্ষত্রে, এবার বুধ তো মীন রাশিতে নীচ হয়ে যায়, যার জন্য এদের মধ্যে আবার আর একটা চরিত্র থাকে যেটা শিশু সুলভ হয়, মানে হঠাৎ হঠাৎ শিশুর মতন আচরণ করে, এই জিনিসটা কিন্তু থাকে। এরা ছলচাতুরি জিনিসটাকে পছন্দ করে না, কারোর সাথে মানে কেউ যদি এদেরকে ধোকা দিয়ে দেয় তাহলে সেই জিনিসটা কিন্তু এরা সহজে মানে পছন্দ করে না। ধোকা যেরকম পছন্দ করে না সেরকম আবার ধোকা দেওয়াও পছন্দ করে না। তবে আবার নিজের লোককে খুব সন্দেহ করে আর ফ্যামিলির লোককে কিন্তু আবার খুব বিশ্বাস করে। এই রেবতী নক্ষত্রে এই শুক্র থাকবে, বেশি দিন থাকবে না, মে মাসের 16 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত থাকবে। আর এই নক্ষত্রের বিশেষ গুণ হচ্ছে গান বাজনা নৃত্য এগুলোর দিকে খুব রুচি রাখে। আর এগুলোতে যারা প্রফেশনাল হিসাবে বেছে নেয় তারাও কিন্তু খুব উন্নতি করে। তরল জাতীয় পদার্থের ব্যবসা ভালো চলে, খাবারের ব্যবসা ভালো চলে, চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত থাকলে ভালো চলে। তারপরে দামি পাথরের কাজ, এ সমস্ত কাজে যথেষ্ট ভালো চলে। ইঞ্জিনিয়ারিং লেভেল যথেষ্ট ভালো চলে, চিকিৎসা বিজ্ঞানে ভালো ফল করে। তো এই নক্ষত্রে শুক্র কিন্তু গোচর করবে উচ্চ অবস্থায়, তাও আবার রাশির উপর। তো যাই হোক, অনেক ক্ষেত্রে ভালো, আবার অনেক ক্ষেত্রে সাবধানও থাকতে হবে। কারণ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বেশি সময়টা কাটাবে, যেরকম ভালো ফল দেবে সেরকম খারাপ। কারণ শনি তো দ্বাদশপতি হয়ে রয়েছে, দ্বাদশ ঘরে অবস্থান করছে, তার নক্ষত্রে এবার শুক্র চলেছে উচ্চ অবস্থায়, পরম মিত্রের নক্ষত্র। মীন রাশির ক্ষেত্রে শুক্র কারক গ্রহ না, আবার এই মীন রাশিতেই শুক্র আবার উচ্চ হয়ে যায়। তো শুক্র যখন রাশির উপর অবস্থান করছে উচ্চ অবস্থায়, তো তাহলে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে, কারণ তার উচ্চ ঘর। জ্যোতিষশাস্ত্র কি বলছে, যে গ্রহ যখন উচ্চ ঘরে অবস্থান করে তার যথেষ্ট ফলে বৃদ্ধি করে। আর শুক্র হচ্ছে কি শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ, তাহলে রাশির উপর যথেষ্ট প্রভাব দিবে এই সময়। আর তারপরে আবার কি হচ্ছে, যে এই শুক্র রাশির উপর অবস্থান করছে উচ্চ অবস্থায় এবং মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। এই পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজযোগে মালব্য রাজযোগ, যেটা শুক্রের দ্বারা তৈরি হয়। তো মালব্য রাজযোগের তো বিশেষ প্রভাব থাকবে, আকর্ষণ যথেষ্ট বাড়বে, প্রতিভা বাড়বে, ধনসম্পত্তি, অর্থ, চারিদিক থেকে সময়টা ভালো হতে যাচ্ছে মীন রাশির। কিন্তু সিস্টেমে চলতে হবে, সিস্টেমের বাইরে চললে কিন্তু অসুবিধায় পড়তে হবে। আমি মীন রাশির প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে এসেছি বারবার, যে রাহু কিন্তু রাশির উপর অবস্থান করছে এবং দ্বাদশে শনি, রাশি কিন্তু পাপকর্তকী যোগে রয়েছে, তার মধ্যে শুক্রের এই অবস্থান মালব্য যোগ এবং 3টি যে নক্ষত্রের অবস্থান দিবে, এতে শুক্র যথেষ্ট ভালো ফল দিবে। কিন্তু সিস্টেমে থাকতে হবে, কারণ শনি তো মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে দ্বাদশ ঘরে অবস্থান করছে, তার মধ্যে আবার এই মালব্য যোগ, অর্থাৎ খরচাপাতির দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো এই সময় হবে এই মীন রাশির, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে, তারপরে যারা বিদেশে কর্মরত বা বিদেশে কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছে, তাদের জন্য এই যোগ যথেষ্ট সহায়ক হবে। এই 7.5 চলছে, তার মধ্যে মালব্য যোগের যথেষ্ট ভালো প্রভাব পড়বে, ব্যক্তিত্ব সমাজের সামনে উঠে আসবে, আকর্ষণের পাত্র হবে। নিজের কর্মের জন্য বহু মানুষ এই সময় কিন্তু এই রাশির সান্নিধ্যে আসবে, কর্মে ব্যস্ততা বাড়বে। রাহুর সাথে অবস্থান, একটা নতুন নতুন আইডিয়া পাবে এই রাশির জাতক জাতিকারা, যে কিভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে ব্যাপক যোগাযোগ হবে এই সময়, কারণ দেবগুরু বৃহস্পতি সাথে রাশি পরিবর্তন হয়েছে এই 3য় ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশি। এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং ফেব্রুয়ারি মাসের 4 তারিখে আবার বকরি থেকে মার্গী হয়ে যাবে হচ্ছে রোহিণী নক্ষত্রে, যেটা চন্দ্রদেবের নক্ষত্র। এবং অষ্টমপতি শুক্র রাশির উপর অবস্থান করছে একদম মালব্য নামক রাজ্য, যার জন্য এ সময় কী হবে, যে অতীতে বহুদিনে আগে যাদের টাকা পয়সা ফেসে গেছিলো কর্মক্ষেত্রে, সেগুলোও কিন্তু উঠে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর্থিক দিক প্রচণ্ড স্ট্রং হবে এই সময়। এই গোচরটা এত সুন্দর হতে যাচ্ছে, যদি এই সময়কালে কোনো রকমভাবে কর্মক্ষেত্রে কোনো পরিকল্পনা না যায় এবং পরিকল্পনা মাফিক যদি কাজে হাত দেওয়া যায়, তাহলে যথেষ্ট সাকসেস পাওয়া যাবে। এই সময়কালে মনের মধ্যে যথেষ্ট আশা জাগবে, যে কোনো কাজ করতে গেলে যে নিজের কর্মকে কিভাবে প্রসারিত করব, এর কিন্তু যথেষ্ট ইচ্ছা শক্তি যথেষ্ট প্রসারিত হবে। যোগাযোগ জিনিসটা কর্মক্ষেত্রে ব্যাপক হবে এবং যেই যোগাযোগটা বিগত দিনে বন্ধ হয়ে গেছিলো, সেই যোগাযোগগুলো পুনরায় আবার চালু হবে। দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে, তার দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে এবং পঞ্চম দৃষ্টি পড়বে সপ্তম ঘর। সপ্তম ঘরটা কি ব্যবসা বাণিজ্যর ঘর এবং লাভের ঘরে দৃষ্টি পড়বে এই দেবগুরু বৃহস্পতির, অর্থাৎ রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সপ্তম ঘর তো ব্যবসার ঘর, এই ঘরে আবার শুক্রের দৃষ্টি, মালব্য যোগ, ইনকামের একাধিক রাস্তা এই সময় মানে মীন রাশির তৈরি হচ্ছে। এই সময়কালে জীবনের সব থেকে মানে আনন্দ খুশি পেতে যাচ্ছে মীন রাশি এই যোগের প্রভাবে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, শুক্রও জ্ঞানের ভাণ্ডার। তবে শুক্র হচ্ছে কি আকর্ষণ, প্রতিভা,
অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের আকর্ষণ প্রতিভার দরুন সমাজে পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে। এ সময়কালে মুখের কথা জাদুর মতন কাজ করবে। রাশির উপর শুক্র উচ্চ অবস্থান করছে, ব্যক্তিত্বটাকে এত সুন্দর করবে সবার সামনে যে সামনে থাকা ব্যক্তি যথেষ্ট প্রভাবিত হবে এবং নিজের মুখের কথার দরুন আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পাবে। না হওয়া কাজ এ সময় সম্ভব হবে একমাত্র মুখের কথার দরুন। কারণ মীন রাশি, দেখেন এর আগে আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে রাহু রাশির উপর অবস্থান করছে আর মীন রাশি হচ্ছে সত্যবক্তা। এবার রাহু যে শনি তো দ্বাদশ ঘরে অবস্থান করছে আর তৃতীয় দৃষ্টি পড়ছে বাণীর ঘরে, তাহলে এখানটাতে কিসের ব্যয় ঘটাবে? মুখের বাণী। আর রাহু তো রাশির উপর অবস্থান করছে, রাহু তাহলে কি করবে? পিছন দিক থেকে হাওয়া দিবে। তো যেটা সত্য কথা বলবে সেটা শুনতে খারাপ লাগবে, কর্কশ মনে হবে, সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট প্রকাশ করবে যে কী রকম কথা বলছে। এবার শুক্র রাশির উপর অবস্থান করছে, তাহলে শুক্র কী করবে? আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি করাবে। যেটা বিগত দিনে খারাপ লাগতো কথাটা শুনতে, ওই কথাটাই এখন ওই ব্যক্তিকে বললে সে বলবে যে না, খুব ভালো কথা, এটাই ঠিক, এটাই সঠিক। এই যে আকর্ষণ ক্ষমতাটা, এটা কিন্তু শুক্রের দ্বারা আসবে, যেটা বিগত দিনে আসছিল না। যে মুখে যেটা বলতে মীন রাশি যেটা বলে দেয় সেটা মুখের উপরই বলে দেয়, কারোর ভালো লাগুক কিংবা খারাপ লাগুক। কিন্তু এবার শুক্রের অবস্থানে কি হবে? সেই মুখের কথাটা কিন্তু জাদুর মতন কাজ করবে। অর্থাৎ সামনে থাকা ব্যক্তিটাকে আপনি যথেষ্ট প্রভাবিত করতে পারবেন এবং নিজের কাজকে হাসিল করতে পারবেন, যেটা হচ্ছিল না বিগত দিনে। আর কর্মক্ষেত্রে তো মুখের কথাই সব থেকে আগে না। যদি কর্মক্ষেত্রে মুখের কথাই না থাকলো, মুখের কথার দাম যদি না থাকলো, মুখের কথার মধ্যে একটা মিষ্টতা না থাকলো, তাহলে তো কাস্টমার কোনো সময় আসবে না। ব্যবসা ক্ষেত্রে তো এটাই চলে আসছে, কারণ সপ্তম দৃষ্টি পড়ছে একদম সপ্তম ঘর, যেটা হচ্ছে কন্যা রাশি। এখানে তো ব্যবসার জিনিসটা উঠে আসছে। তো এই সময়কালে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত, অলংকারের কাজে যুক্ত, কসমেটিকের কাজে যুক্ত, জুয়েলারির কাজে যুক্ত, রেডিমেড গার্মেন্ট, সুতির ব্যবসা যথেষ্ট ভালো চলবে। ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন, ইউটিউব আর ফেসবুক, তাদের জন্য যথেষ্ট ভালো। সিনেমা জগতে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কালে। মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন বা আইটি সেক্টরে যারা যুক্ত রয়েছেন বা এই সমস্ত দেখে যারা কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কারণ মার্গী শনি তৃতীয় দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে, দ্বিতীয় ঘর থেকে খাবারের জিনিসটাকে আমরা দেখি। তাহলে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ক্যাটারিং, হোটেলের ব্যবসা, রেস্টুরেন্ট, যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে মীন রাশির। এবং এই সময়কালে মীন রাশির বহু জাতক জাতিকাদের ভ্রমণ জিনিসটা হবে, তীর্থস্থান ভ্রমণ করতে যাবে। তবে এইখানটাতে ভুললে চলবে না যে রাহুর সাথে কিন্তু জুতিটা তৈরি হয়েছে। এই যোগের যেরকম ভালো দিক রয়েছে সেরকম আবার খারাপ দিক রয়েছে। তো খারাপ দিকটা কি? যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, রাহুর সাথে জুতি তৈরি করছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে, ব্যয়ের ঘর। তাহলে এখানটাতে রাহুটা কি? রাহু এখানটাতে তামসিক গুণটা দেখাবে। আর শুক্র অবস্থান করছে, শুক্র ভোগ বিলাস আনন্দ ফুর্তি জিনিসটাকে দেখাবে। তাহলে কি হচ্ছে? যে খরচাপাতি হবে কোন দিকে হবে? আনন্দ ভোগ বিলাস এদিকে। তাহলে এদিকে যথেষ্ট লাগাম ধরতে হবে, খরচাপাতি দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং কি হচ্ছে? যে লম্পট যোগ তৈরি করে ফেলেছে। এটার কি? যে নিজের চরিত্রের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবার শুক্র তো অষ্টমপতি রাশির উপর লম্পট যোগ তৈরি করেছে। তাহলে যদি ইন্টারনাল অ্যাফেয়ার থাকে, যদি কোনো গোপন প্রেম ভালোবাসা এগুলো জিনিসগুলো থাকে, তাহলে এইগুলো কিন্তু আবার উঠে চলে আসবে। যারা গোপনে জিনিসগুলো করছে বা কারোর সাথে যদি যুক্ত থাকে, সেই জিনিসগুলো কিন্তু সমাজের সামনে উঠে চলে আসবে। এগুলো হওয়ার প্রবল চান্স রয়েছে। বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ বাড়বে। যদি পুরুষ হন তাহলে স্ত্রীর প্রতি, স্ত্রী হলে পুরুষের প্রতি একটা বিশেষ আকর্ষণ এই সময় জন্মাবে এই মীন রাশির। অতএব এই দিকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে, যেন কোনো রকমভাবে নিজের চরিত্রে কোনো কলঙ্কের দাগ যেন না পারে। কর্মক্ষেত্রে যে কোনো নারীকে সম্মান দিতে হবে এবং তাদের সাথে যথেষ্ট কথাবার্তার দিকে যথেষ্ট সংযমে কথা বলতে হবে। অসম্মান কোনো সময় কোনো নারীকে, কোনো নারী জাতিকে কোনোভাবেই করা উচিত হবে না এই সময় কর্মক্ষেত্রে। এবং যদি সম্পর্ক ভালো থাকে, কোনো নারীর দ্বারা হয়তো এই সময়কালে সাহায্যও প্রাপ্ত হবে। এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং এই সময়কালে যদি মীন রাশির জাতক জাতিকারা ধর্মের প্রতি কোনো রকম ব্যয় করে, সেটা কিন্তু যথেষ্ট আবার ভালো হবে। যে ধর্মের কোনো ব্যয় করছে, যে বাড়িতে একটা যাগযজ্ঞ অনুষ্ঠান করলো বা কোনো তীর্থস্থান বা ধর্মক্ষেত্রে যে কিছু দান করলো, এটা কিন্তু আবার যথেষ্ট ভালো হবে। আর কি হবে? যে অষ্টমপতি রাশির উপর অবস্থান করেছে, অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারণ শনি তো দ্বাদশপতি, খরচাপাতি তো করাবে। দ্বাদশ ঘর থেকে মেডিকেল জিনিসটাকেও দেখায়। আবার যারা মেডিকেলের সাথে যুক্ত রয়েছে
বা যারা সফটওয়্যারের কাজে যুক্ত রয়েছে বা যারা সার্জন হিসাবে কাজ করছে, তাদের আবার কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রবল সুযোগ রয়েছে। এবং যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে বহুদিন ধরে কর্মসূত্রে, তাদের জন্য যথেষ্ট ভালো। বা বিদেশেই কর্মরত অবস্থায় রয়েছে, তাদেরও অবস্থান যথেষ্ট ভালো। এই সময়কালে মীন রাশি প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ অবশ্যই পাঠ করবে এবং তার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং গাই গরুর সেবা করবেন। গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন। শুক্রবার করে মা ভগবতী মায়ের দর্শন করবেন, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, অনেক কথাই আলোচনা করলাম মীন রাশি সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে যোগাযোগ করতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই, সমাজে আরও ভালো ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের প্রতি যেন ঈশ্বর তার কৃপা দৃষ্টি রাখে, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।